সবাইকে স্বাগত দীপ্তর সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 2027 সালে এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন জানালেন শিক্ষামন্ত্রী। মানবতা বিরোধী অপরাধে ইনুর মামলায় রায় অপেক্ষমান, 2 সাংবাদিক সহ 3 জন কারাগারে। কোরবানিতে গুরুত্ব পাচ্ছে নিরাপদ ও বৈজ্ঞানিকভাবে পশুপালন, নেই সরকারের পর্যাপ্ত নজরদারি। দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষা 7 জানুয়ারি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা 6 জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি শুরু হয়ে শেষ হবে 6 ফেব্রুয়ারি, আর এইচএসসি ও সমমান পরীক্ষা 6 জুন শুরু হয়ে শেষ হবে 13 জুলাই। এর মধ্যে রুটিন তৈরির কাজও চলমান রয়েছে বলে জানান তিনি। পরীক্ষার ফলাফল প্রকাশের সময় কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, 2 মাসের মধ্যে ফল দেওয়ার প্র্যাকটিস আছে, তবে ফল প্রকাশের এই সময়কে আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী জানান, এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। আমরা ইতিমধ্যে দেখেছি যে এই এসএসসি পাস করতে 20 বছর বয়স হয়ে যায়, অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি যে জাতি 40 লক্ষ বছর পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলিকে আমরা গুরুত্ব দিয়েছি। জনস্বাস্থ্য আর খাদ্য নিরাপত্তার প্রশ্নে দেশে এখন গুরুত্ব পাচ্ছে নিরাপদ ও বৈজ্ঞানিক পশুপালন। ঈদকে ঘিরে বিভিন্ন খামারে চলছে পশু মোটা তাজাকরণের ব্যস্ততা। বিশেষজ্ঞরা বলছেন, সব মোটা তাজা পশু প্রকৃত অর্থেই মোটা তাজা নয়। অধিকাংশ খামারির বিরুদ্ধে ক্ষতিকর ওষুধ ব্যবহারের অভিযোগ রয়েছে। এক্ষেত্রে সরকারের নজরদারি অপর্যাপ্ত। কোরবানির ঈদ এলেই দেশে বাড়ে পশু মোটা তাজাকরণের প্রবণতা। খামারিদের লক্ষ্য কম সময়ে বেশি ওজন এবং বেশি লাভ। তবে প্রশ্ন হচ্ছে, এইসব মোটা তাজাকরণ কতটা বৈজ্ঞানিকভাবে হচ্ছে, কিংবা সব পশুই কি স্বাভাবিকভাবে মোটা করা হচ্ছে, নাকি কোথাও কোথাও ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর স্টেরয়েড, হরমোন কিংবা নিষিদ্ধ ওষুধ। প্রাণী সম্পদের তথ্য বলছে, বর্তমানে দেশে কোরবানিযোগ্য গবাদি পশু 1,23,00,000-এর বেশি। বিপরীতে চাহিদা 1,01,00,000। এই চাহিদাকে ঘিরে গড়ে উঠেছে হাজারো খামার। অধিকাংশ খামারে এখন সুষম খাবার ও পরিচর্যার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনে ঝুঁকছেন। ডক্টর সাজের যে দানাদার খাদ্যগুলো থাকে ওইগুলোই কিন্তু আমরা দানাদার খাদ্যটা দিচ্ছি। তবে দ্রুত মোটা তাজাকরণের ওষুধ ব্যবহারেরও অভিযোগ রয়েছে। স্টেরয়েডের কথা বললেন, আবার নতুন আরেকটা ফর্মুলা আসছে, ব্রয়লারের ফিড গরুকে খাওয়ানো হয়। আর আমরা স্টেরয়েড ব্যবহার করি না, ব্রয়লারের ফিড ব্যবহার করি না। এ নিয়ে উদ্বিগ্ন ক্রেতারাও। নাদুস হলে আমরা চিন্তা করি যে এটা নিশ্চয়ই স্টেরয়েড দিয়েছে। গরুগুলাতে নাম্বারিং সিস্টেম থাকা উচিত ছিল পশু সম্পদ বিভাগ থেকে, যে এগুলা সব আমাদের দেখা আছে, এগুলাতে কোনো রকম মোটা তাজাকরণের কিছু খাওয়ানো হয়নি। খামারিরা বলছেন, পশু খাদ্যের দাম বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ, ফলে কম সময়ে বেশি লাভের চাপ তৈরি হচ্ছে। তবে প্রশ্ন, লাভের এই প্রতিযোগিতায় কতটা নিরাপদ থাকছে জনস্বাস্থ্য, আর সরকারি তদারকি বা কতটা কার্যকর। প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, নিবন্ধিত 9 লাখ খামারি বিজ্ঞানসম্মত উপায়ে পশু মোটা তাজা করছে। তাছাড়া পশুর রক্ত পরীক্ষায় ওষুধ ব্যবহারের তথ্য জানা যায়। কোনো গবাদি পশুর সম্পর্কে কোনো প্রকার অসুস্থতা বা সন্দেহ পোষণ করলে ওনারা ভেটেরিনারি মেডিকেল টিমকে কল করবেন। আমাদের টেস্টের ফেসিলিটিও থাকবে, যে ব্লাড সিরাম থেকে আমরা বুঝতে পারি কোনো স্টেরয়েড ব্যবহার করা হয়েছে কিনা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, পশুর রক্ত পরীক্ষা করে স্টেরয়েড ব্যবহারের তথ্য যাচাই সম্ভব নয়। যখন খুব ট্রেস অল্প পরিমাণে দেওয়া হয়, সেটা হচ্ছে যে আস্তে আস্তে সেটা হচ্ছে যে ব্লাডে যেতে পারে। কিন্তু যখন লং টাইম দেওয়া হয় তখন কিন্তু সেটা ব্লাডে কোনোভাবে এটা ডায়াগনোসিস করা সম্ভব না স্টেরয়েড আছে কিনা, কারণ স্টেরয়েডটা জমা হয়েছে যে মাসলে।
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিচালিত সাম্প্রতিক এক গবেষণা বলছে, জেনে বা না জেনে দেশের অর্ধেকের বেশি খামারি কোরবানির অন্তত ৩ মাস আগে গরু কিনে খাবারে গ্রোথ হরমোন ব্যবহার করছেন। এতে মানুষের শরীরে টিউমার, ক্যান্সার, কিডনি জটিলতা সহ মারাত্মক রোগ তৈরি হচ্ছে। সবচেয়ে ব্যাপার হচ্ছে যে ভেটেরিনারি যে ড্রাগগুলো আছে সেগুলো অবশ্যই দেশে যে একজন ভেটেরিনারিয়ান প্রেসক্রিপশন ছাড়া যাতে কোনোভাবে এদের বিক্রি না করতে পারে, স্পেশালি অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড যেগুলো, এটাকে একদম স্ট্রিক্টলি মনিটরিংয়ে আনতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ এবং বিজ্ঞানভিত্তিক পশু মোটাতাজাকরণ শুধুমাত্র খামারের লাভই নিশ্চিত করে না, এটি নিশ্চিত করে জনস্বাস্থ্য এবং খাদ্য সুরক্ষাও। তাই কোরবানির বাজারে শুধুমাত্র বড় গরু নয়, মানুষের সচেতনতাই এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের এই মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এলবিনো প্রজাতির মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকে। কোরবানির ঈদ ঘিরে প্রতি বছরই পশুর নামকরণ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় খামারিদের মাঝে। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবার পশুর বাজারে আলোচনার জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প নামের এক গোলাপি মহিষ। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে নানা প্রজাতির পশুর পাশাপাশি এলবিনো প্রজাতির এই মহিষটির লালন পালন করা হয়। ব্যতিক্রমী রং ও বৈশিষ্ট্যের কারণে সবার নজর কেড়েছে মহিষটি। এটা আমরা 7, 8, 9 মাস ধরে আনা হয়েছে, যা এটা সুন্দর চুলের জন্য। ডোনাল্ড ট্রাম্পে আনার পর থেকে আমরা প্রতিদিন 4 বার করে গোসল করাই। ঘাস, খের, মিক্সচার দেওয়া হয়। তারপরে ওনার ভিতরে যে মায়াটা আমগো আছে, অন্য ভিতরে এত মায়া নাই। এটিকে দেখতে প্রতিদিন ভিড় করেন অনেকে। কুরবানি দেখ যে পশু কুরবানি দেয়, সেখানে ফেসবুকের ভিতরে যে ভাইরাল যে ডোনাল্ড ট্রাম্পের যে একটা মহিষ আছে, আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা অবশ্যই আসছি। ব্যতিক্রমী এরকম মহিষ আমি এর আগে কখনো দেখি নাই। মহিষটির বয়স 4.5 বছর। গত কোরবানির ঈদে রাজশাহী থেকে কিনে এটিকে লালন পালন করা হয় এই ফার্মে। ডোনাল্ড ট্রাম্প নামটা দিছে আমার ছোট ভাই, বেসিক্যালি ওর চুলটার কারণে। ওর চুলটা আপনি দেখবেন, ওর চুলটা কিন্তু লাল প্লাস সামনের দিকে একটু ঝুঁকানো, এই কারণে আর কি ওর নামটা ডোনাল্ড ট্রাম্প দেওয়া হয়েছে। আসলে একটা এলবিনো জাতের মহিষ, এগুলা ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসছে এবং আমার এটা সংগ্রহ করা হাট থেকে। মহিষটির খাবার তালিকাও বেশ সমৃদ্ধ। নিয়ম করে ভুট্টা, সয়াবিন, খৈল, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুড়া, খড় ও ঘাস খাওয়ানো হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। ঠাকুরগাঁয়ে জনপ্রিয় হয়ে উঠেছে কেজি দরে কুরবানির পশুর বেচাকেনা। প্রচলিত দর কষাকষির পরিবর্তে লাইভ ওয়েট বা ওজনের ভিত্তিতে বিক্রি হচ্ছে কোরবানির পশু। জেলার চিত্র তুলে ধরেছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। ঠাকুরগাঁয় হাটগুলো এখনো সেভাবে জমে না উঠলেও ঠাকুরগাঁয়ে যে বিভিন্ন অ্যাগ্রো ফার্মগুলো আছে, এখানে এসে সাধারণত ক্রেতারা লাইভ ওয়েটে গরু কেনা করার জন্য ভিড় জমাচ্ছে। আমি এখন আছি বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্মে। এখানে সেখানকার পরিচালক রফিক ইসলামের সাথে আমি একটু কথা বলতে চাই এবং আসলে এই বিষয়ে তার কাছ থেকে আমি কিছু ধারণা নিয়ে পেতে চাই। রফিক ভাই, আসলে এবার কুরবানি ঈদে আপনি কিরকম সাড়া পাচ্ছেন, আর আপনার এখানে কি কি সুবিধা আছে? না, আমাদের এখানে সুবিধা আছে, আমরা লাইভ ওয়েটে গরু বিক্রি করি, ক্রেতা ঠকানোর কোনো সম্ভাবনা নেই। আমরা 450 টাকা ধরে দেশি বিদেশি সর্বনিম্ন ছোট বড় আমাদের 80,000 থেকে শুরু করে 7-8 লাখ টাকা দামের পর্যন্ত গরু আছে। তবে তারা যার যেটা পছন্দ তারা দেখে শুনে এখান থেকে নিতে পারে এবং আমাদের হোম সার্ভিস ডেলিভারি দেওয়ার মতো আমাদের ব্যবস্থা আছে। আমাদের নিজস্ব পরিবহনে আমরা সেটাকে সরবরাহ করে থাকি, তবে ক্রেতার খরচে। তবে এখানে একটা জিনিস আমাদের সুবিধা, প্রতিবারের ন্যায় আমরা এবারও এই গরুগুলো আমরা প্রস্তুত করেছি ন্যাচারাল পদ্ধতিতে। কত টাকা কেজিতে আপনারা? আমরা 450 টাকা কেজি ধরে গতবারও বিক্রি করেছি, তার আগের বারও বিক্রি করেছি। আমরা লাইভ ওয়েটে বিক্রি করা শুরু করেছি 2023 সাল থেকে পুরোপুরি। দূরের দূরের লোক আসে আবার দেখে শুনে বুকিং করে রাখে দেয়। যার যেটা পছন্দ হয় সে সেটা বুকিং দিয়ে রাখে দেয়, কিছু অগ্রিম টাকা দেয়, দিয়ে আবার মনে বলেন যে যখন কোরবানির সময় গরু নিয়ে চলে যাবে। যদি বাইরের দেশ থেকে গরু আমদানি করা না হয়, তাহলে কোরবানির বাজারে আমরা ভালো বেচাকেনা করতে পারবো, এটা আশা করি।
আমার গেলে মনে করেন 450 টাকা কেজি গোটা গরু কিনে আনলে আমরা ইনশাল্লাহ ঠকি না। দর কষাকষিতে আমরা অনেক সময় ঠকে যাই, ওজনে কিনাটাই ভালো, ওজন করে কিনলে আমাদের তো ঠকা হয় না। ঠাকুরগাঁয়ে চাহিদার তুলনায় এবার অতিরিক্ত পরিমাণে গরু প্রস্তুত হলেও খামারিরা এবং গরুর মালিকেরা আশা করছেন যে গতবারের তুলনায় এবার ঠাকুরগাঁয়ের গরুর বাজার বেশ জমজমাট হবে এবং গরু থেকে তারা ভালো মুনাফা করতে পারবে। ঠাকুরগাঁও থেকে মঈনুদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ। এবারে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। মাতৃগর্ভের সন্তান মেয়ে না ছেলে, এটি জানতে চাওয়া কি শুধুই কৌতূহল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু? চিকিৎসকরা বলছেন, জন্মের আগেই শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ গর্ভবতী মাকে অনেক সময় চাপে ফেলে দেয়। আর আইনজীবীদের মতে এতে অনেক সময় কন্যা শিশু হত্যার প্রবণতা বাড়ায়। এমন পরিস্থিতিতে গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশকে বেআইনি ঘোষণা করে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে হবে তা জানার জন্য সমাজে এক অসুস্থ প্রতিযোগিতা চলে আসছে দীর্ঘকাল ধরে। এই কৌতূহল অনেক সময় রূপ নেয় সামাজিক বৈষম্য আর মেয়ের ভ্রূণ হত্যার মতো অপরাধে। মায়েদের অভিজ্ঞতায় উঠে এসেছে সমাজের এই নির্মম বাস্তবতা। আমার শুধু একটা শব্দ বারবার কানে বাজছিল, আহারে বাবাটা দেখে যেতে পারলো না, আমরা চাই ওর জন্য একটা ছেলে বেবি হয়, ওর জন্য বাবা ফিরে আসে। যে অনাগত সন্তান আমার গর্ভে আছে, যে আসবে পৃথিবীতে, সে সুস্থ হয়ে আসবে, একটা সন্তান আসবে, এতে মানুষ খুশি হতে পারছে না। সে ছেলে হতে হবে কিংবা মেয়ে হতে হবে, সেই এক্সপেকটেশনটা তাদের কেন এত বেশি থাকবে? আমি যখন মা হয়েছি, আমি প্রথমবার দেখা গেছে যে মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে, এটা কোনো ফ্যাক্ট না। দ্বিতীয়বার যখন গর্ভবতী হয় তখন কিন্তু পরিবার, সমাজ সবারই একটা আগ্রহ থাকে যে প্রথমবার যদি ছেলে হয় তাহলে এখন মেয়ে হোক, বা মেয়ে হলে ছেলে হবে। মানে এইটা একটা আমাদের সামাজিকভাবে একটা গ্রো হয়ে গেছে। চিকিৎসকরা মনে করেন, সন্তানের লিঙ্গ প্রকাশে অনেক সময় হবু মায়েরা মানসিকভাবে ভেঙে পড়েন এবং অনাকাঙ্ক্ষিত চাপের শিকার হন। বেশিরভাগই আছে, দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতে যারা আছেন, অন্যান্য মানুষ যারা থাকেন, সেই মানে গর্ভবতী নারীর সাথে ফ্যামিলি যারা বয়স্ক রয়ে গেছে তারা জানতে চায় আসলে এটা কি ছেলে হবে না মেয়ে হবে। যখন শুনে মেয়ে সন্তান হবে, তখন আগে যখন জেনে ফেলে তখন তার প্রতি ওই মানে আগের প্রতি সে ভালোবাসা, সে কেয়ারটা অনেকটা কমে আসে। তাকে মানসিক নির্যাতন করে, শারীরিক না করলে মানসিকভাবে নির্যাতন করে, যে একটা মেয়ে হচ্ছে অত কেয়ার করা। এটা কিন্তু আমাদের দেশে কিন্তু কালচারে আছে। 2020 সালের 26 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান গর্ভের শিশুর পরিচয় প্রকাশ বন্ধে একটি রিট আবেদন দায়ের করেন। 2024 সালের 25 ফেব্রুয়ারি রায় ঘোষণার পর সোমবার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত স্পষ্ট বলেছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আমাদের দেশে আসলে নারীদেরকে অবহেলা করা হয়, তাদের প্রতি অবিচার করা হয়। সোজা কথায় যখন শুনতে পাই মেয়ে হবে, গর্ভের সন্তান, এই পরিপ্রেক্ষিতেই আমি মূলত রিটটা করা। রিট পিটিশন ফাইল করার পরে অনেক ধরনের অনেক কোশ্চেন রেইজ হয়েছে, অনেক কিছু হয়েছে। পরবর্তীতে গভর্নমেন্টের যে স্বাস্থ্য অধিদপ্তর একটা এটা নিয়ে আসলে একটা সার্ভে চালায় যে আসলেই ঘটনা সত্যি কিনা। সার্ভেতে দেখে যে আসলেই বিষয়টা তাই, আমাদের পুরো বাংলাদেশের চিত্রই এটা, কেউ স্বীকার করুক আর না করুক। এবং হসপিটালগুলোর, ডায়াগনস্টিক সেন্টারগুলোর অন্যতম ব্যবসা হচ্ছে গর্ভের সন্তান ছেলে না মেয়ে সেটা বলে দেওয়া। আদালত শুধু নিষেধাজ্ঞাই দেয়নি, দেখিয়েছে কার্যকর সমাধানের পথও। আগামী 6 মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে দেশের প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ছেলে না মেয়ে, গর্ভের সন্তানের লিঙ্গ জানার সামাজিক কৌতূহল বহু ক্ষেত্রে রূপ নেয় বৈষম্যে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আল্ট্রাসনোগ্রাম সহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ভ্রূণের লিঙ্গ জানার প্রবণতা বাড়লেও এবার সেই চর্চার বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন হাইকোর্ট। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। 2024 সালের গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8 অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলায় রায় ঘোষণা করা হবে যে কোনো দিন। বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। প্রসিকিউশন জানায়, জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়া শহরে নিহত হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ মুস্তাকিন, ওসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ।
এই পরিপ্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে সেদিনের ঘটনায় ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল দুপুরে এই আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে 3 জনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন জানায়, শাপলা চত্বর হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত ঘটনা। সে সময় মরদেহের সংখ্যা গোপনে সহায়তা করেছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা। এছাড়া এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি শহীদুল হক, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও গবেষক লেখক শাহরিয়ার কবির সহ 6 জন। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে চট্টগ্রামে। সকাল 11টায় নগরীর জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার পর তাকে গ্রামের বাড়ি মিরসরাইতে নেওয়া হয়। সেখানে বাদ আসর তৃতীয় জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এ থেকে জানাজায় অংশ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, মন্ত্রী হিসেবে অবদানের জন্য চট্টগ্রামবাসী সবসময় তাকে স্মরণ করবে। মহান মুক্তিযুদ্ধে তার অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখায় মানুষ শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করবে। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায়। উনি চট্টগ্রামের জন্য যথেষ্ট অবদান রেখেছেন, আমরা কৃতজ্ঞতার চিত্তে সেটা স্মরণ করছি। আজকের ওনার মৃত্যুতে আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শোক প্রকাশ করছি। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 1518 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে সারা দেশে হাম ও উপসর্গে মোট 439 জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে 39,160 শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে 34,968 শিশু। রাজধানীর উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান গোয়েন্দা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, চক্রটি কোরবানির ঈদ সামনে রেখে 34 লাখ টাকার বেশি জাল টাকা ছাপিয়েছে। কোরবানির হাটকে কেন্দ্র করে জাল টাকা কেনা বেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। উত্তরায় জাল টাকা বিক্রির সময় চক্রের প্রধান সহ 3 জনকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় 3টি টাকা তৈরির মেশিন সহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়। দেশের বাইরের খবর। তাইওয়ান ইস্যুতে বিদ্যমান বিরোধ ঠিকমতো সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার বেইজিংয়ে গ্রেট হল অফ দ্য পিপল এই অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কথা বলেন চীনের প্রেসিডেন্ট। তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেও উল্লেখ করেন শি। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক বাণিজ্য আলোচনার প্রশংসা করেন তিনি। বৈঠকে শি জিনপিং আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে কাজ করা। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই সফরে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন। গুরুত্ব দেওয়া হয়েছে হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়ে। বিশ্বের 2 শীর্ষ অর্থনীতির নেতাদের দুদিনের এই শীর্ষ সম্মেলন আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সকালে বৈঠকের আগে শি জিনপিংকে মহান নেতা বলে উল্লেখ করেন ট্রাম্প। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার।
2027 সালে এসএসসি পরীক্ষা 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন জানালেন শিক্ষামন্ত্রী। মানবতা বিরোধী অপরাধে ইনুর মামলায় রায় অপেক্ষমান, 2 সাংবাদিক সহ 3 জন কারাগারে। কুরবানিতে গুরুত্ব পাচ্ছে নিরাপদ ও বৈজ্ঞানিকভাবে পশুপালন, নেই সরকারের পর্যাপ্ত নজরদারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।